তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, ফিলিং স্টেশনেও দীর্ঘ সারি। শিল্পাঞ্চলে উৎপাদন নেমেছে অর্ধেকে, ভোগান্তিতে লাখো মানুষ। আমরা 12 ঘন্টার মধ্যে আমরা 4 ঘন্টা কাজ করতে পারি না। নরসিংদীতে কটা পাম্প আছে, একটা পাম্পের মধ্যে আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাসের সংকটের কারণে আমাদের ফ্যাক্টরি মোটামুটি ভাবে বন্ধ বললেই চলে। প্রবাসী আয় সিলেট সমৃদ্ধ হলেও পিছিয়ে শিল্পায়নে। কোটি টাকার প্রাসাদ হচ্ছে, কিন্তু গড়ে উঠছে না বড় শিল্প প্রতিষ্ঠান। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, সাগরে মাছ শিকারে যেতে পারছে না উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নানা সংকট ও অব্যবস্থাপনায় 19 বছর ধরে বন্ধ সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, দ্রুতই সচলের দাবি স্থানীয়দের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার প্রভাবে কমেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। কোথাও ঘণ্টা পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিদ্যুৎ সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, এতে ভোগান্তিতে লাখো মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন, কিন্তু চাহিদা মতো মিলছে না সরবরাহ। নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের চিত্র এটি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। নরসিংদীতে কটা পাম্প আছে, একটা পাম্পের মধ্যে আমরা গ্যাস পাচ্ছি না। আমরা 12 ঘন্টার মধ্যে আমরা 4 ঘন্টা কাজ করতে পারি না। 4-5 দিন ধরে বিদ্যুৎ গ্যাসের সংকটের কারণে আমাদের ফ্যাক্টরি মোটামুটি ভাবে বন্ধ বললেই চলে। নারায়ণগঞ্জের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে নরসিংদী শিল্প খাতেও। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ সংকট যোগ হওয়ায় গত 1 সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন। মাধবদী, চৌয়ালা সহ জেলার বিভিন্ন এলাকায় 12,000-এর বেশি ছোট বড় কারখানায় লেনদেন কমেছে প্রায় 40%। এর মধ্যেই কিছু স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপের কথা জানিয়েছেন কয়েকটি স্টেশনের কর্মকর্তারা। বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। 8 থেকে 9 পিএসআই প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা পিএসআই দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। যেহেতু দিনের বেলা ছোট গাড়ি চাপটাকে ছোট গাড়িতে দেওয়ার অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল, তখন দিনের বেলা দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন যখন সমস্যা তৈরি হয়েছে তখন থেকে দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা ছোট গাড়িতে দেওয়ার পরে না বড় গাড়িতে দেব। তবে গ্যাস সংকট ও কন্টেইনারে গ্যাস দেওয়ার অভিযোগের বিষয়ে তিতাস গ্যাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2 জেলার শিল্প ও পরিবহন খাতে অন্তত 8 লাখ মানুষ এই সংকটে সরাসরি ভোগান্তিতে পড়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। আফনান অপসরা, এখন। এদিকে চট্টগ্রামের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট মোকাবেলায় ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা সহ শিল্পে বড় গ্রাহকদেরকে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড। অন্যদিকে ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি, আর ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামের শিউলির কাছে। শিউলি, কোন কোন এলাকায় গ্যাস সংকট, আর এতে শিল্প উৎপাদনে কি ধরনের প্রভাব পড়ছে, আর সিএনজি স্টেশনগুলোর কি অবস্থা জানাবেন? যেসব এলাকাগুলো আসলে গ্যাস নেটওয়ার্কের শেষ প্রান্তে তারাই এই দুর্ভোগ পোহাচ্ছে, বিশেষ করে বহদ্দারহাট, চকবাজার,
বউবাজার সহ বেশ কিছু এলাকার খবর পাওয়া গেছে। তবে সব এলাকায় গ্যাসের আবাসিক এলাকায় গ্যাসের সংকট নেই। বিশেষ করে আজকে থেকেই সিএনজি পাম্পগুলোতেও গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং অনেক সিএনজি রিফুয়েলিং স্টেশনে কিন্তু গ্যাসের চাপ কম থাকায় সেগুলোতে গ্রাহকরা সেভাবে গ্যাস পাচ্ছে না। তাই যেসব সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আছে মোটামুটি আছে সেগুলোতেই কিন্তু অনেক বেশি ভিড় এবং সকাল থেকেই বিভিন্ন সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন, বিশেষ করে সিএনজি অটোরিকশা এবং কার মাইক্রো সহ যেসব গাড়ি আসলে সিএনজি গ্যাসে চলে সেগুলোই কিন্তু এই পেট্রোল সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ভিড় করছে। এর বাইরে নগরীর বায়েজিদ, অক্সিজেন সহ বিভিন্ন এলাকায় শিল্প কারখানায় গ্যাসের সংকটের কথা আমরা শুনতে পেয়েছি এবং তারা বলছেন যে দুপুর পর্যন্ত কিছুটা ভালো চাপ থাকলেও দুপুরের পর থেকে তারা গ্যাস পাচ্ছেন খুবই কম এবং সেক্ষেত্রে তারা উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যেখানে সেক্ষেত্রে প্রায় 20 থেকে 25% তাদের উৎপাদন কম হচ্ছে। বিশেষ করে টেক্সটাইল, নিটিং, ডাইং ফ্যাক্টরিগুলো এই সংকটে আছে। এছাড়া ভারী শিল্প কারখানা, বিশেষ করে সিমেন্ট রড কারখানাগুলো কিন্তু এই সংকটে আছে এবং যারা আসলে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তাদের কারখানা চালিয়ে থাকে তারাও বেশ সংকটে আছে। এই ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যেগুলো বলে থাকে, যেগুলো গ্যাস চালিত আসলে বিদ্যুৎ কেন্দ্র, সেগুলোও কিন্তু গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়েছে এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ বলছে যে চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রায় 305 মিলিয়ন ঘনফুট। তবে স্বাভাবিক সময়ে কিন্তু চট্টগ্রাম পুরোপুরি তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পায় না। সাধারণত 270 থেকে 80 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয়ে থাকে। এখন যেহেতু মহেশখালী বা কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি অগ্নি দুর্ঘটনার কারণে বন্ধ আছে, তাই তাদের ঘাটতি আরও বেড়েছে। যেখানে স্বাভাবিক সময়ে তারা 270 থেকে 80 মিলিয়ন ঘনফুট গ্যাস পেতেন। বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চলে এসছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন। আপনি দেখতে পাচ্ছেন যে পিজিআর এর একটি অশ্বারোহী তাকে বরণ করছেন রাষ্ট্রপতির যেই ভবন রয়েছে বঙ্গভবনের গেট থেকে, তাকে নিয়ে আসছেন। আস্তে আস্তে করে প্রথম দিনে অফিস করার জন্য তিনি ঢুকছেন। 11টার 7-এ তিনি অফিসে ঢুকলেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন তার গাড়িটি আস্তে আস্তে করে বঙ্গভবনের যেই প্রধান ফটক রয়েছে সেই ফটক দিয়ে ভেতরে ঢুকলো অফিসে এবং এরপরই তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর একটি বিশেষায়িত দল যারা গার্ড অফ অনার দিবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই প্রথমবারের মতো কিন্তু তার অফিস করলেন আপনি এবং এই ভেতরে গার্ড অফ অনার দেওয়ার পরে তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করবেন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনের। আপনি দেখতে পারলেন যে এই মাত্র রাষ্ট্রপতির যে গাড়িবহরটি রয়েছে সেটি বঙ্গভবনের প্রধান ফটক থেকে ভিতরে ঢুকলো। আমরা শব্দ শুনতে পাচ্ছি। তাকে যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড যে পিজিআর তাকে এখন গার্ড অফ অনার দিবেন এবং এই গার্ড অফ অনার দেওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করবেন। এরপরে কিন্তু তিনি ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে তিনি পরিদর্শন করবেন বিভিন্ন ধরনের বঙ্গভবনের স্থাপনা এবং এর সাথে তিনি খতিয়ে দেখবেন তার যেই কাজের ম্যান্ডেট রয়েছে। পরবর্তী সময়ে তিনি তাদের সাথে কথা বলে দেন এখানে যেই ভ্রমণ বই রয়েছে সেখানে স্বাক্ষর করে তিনি কিন্তু চলে যাবেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 2 থেকে 3 ঘন্টা এখানে অবস্থান করতে পারেন এমনটা জানিয়েছেন তার যেই পিআরও রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বঙ্গভবনের গেট থেকে ভেতরে ঢুকেছেন। তিনি কিন্তু গার্ড অফ অনার নেয়ার জন্য ভিতরে ঢুকেছেন। অর্থাৎ যেই বাহিনীটি ছিল তারাও কিন্তু ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন প্রথমবারের মতো তিনি তার বঙ্গভবনের যে বাসা রয়েছে সেই বাসভবনে ঢুকলেন। কিন্তু তিনি এখানে থাকবেন না, তিনি থাকবেন সংসদ ভবনে। কারণ হলো গিয়ে ওখানে যে পিজিআর রয়েছেন তারা ওখানে তাকে গার্ড অফ অনার এবং
নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু সংসদ ভবন এলাকা থেকেই চলবে। এছাড়া এখানে আপনি নিশ্চয়ই জানেন যে 22তম যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী সময় 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এরপরে সেই সরকারের সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এসে তিনি কিন্তু সেটিও তুলে দেন। এর পরে আমরা দেখতে পেয়েছি শাহাবুদ্দিন চুপ্পু গেল শুক্রবারে তার শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এবার চলে যাচ্ছে আবারও গ্যাস সংকটের খবর জানতে ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, জানাবেন গ্যাস সংকট নিয়ে কর্তৃপক্ষ আসলে কি বলছে? এনি আসলে ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশে যে গ্যাসের সংকট চলছে, এই সংকট নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভাষ্য এখন পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ময়মনসিংহ অঞ্চলের অফিস রয়েছে, ঠিক তার বিপরীত দিকে স্টার ফিলিং স্টেশন। এখানে আমরা যে চিত্র দেখছি, বেশ কয়েকদিন যাবৎ যে অবস্থা চলছে একই অবস্থা আজকেও। এখানে যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন বা চালান, সেই চালকরা কিন্তু সেই ভোর থেকে কেউ রাত থেকে এসে এই সিএনজি ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন। প্রতিদিনের মতো একই চিত্র, এখানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম এখানকার যারা চালক রয়েছেন তাদের সাথে এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলেছেন যে কিছু গ্যাস আছে, কিন্তু যখন যানবাহনগুলোতে এই গ্যাসগুলো দেয়া হয় তো এখানে 100-200 টাকার বেশি কেউ নিতে পারে না, অর্থাৎ চাপ নেই। গ্যাসের যে প্রেশার থাকা দরকার সেই প্রেশার নেই, এবং প্রেশার না থাকার কারণে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে সিএনজি গ্যাস সেটি কিন্তু পাচ্ছেন না। এবং কবে এই বিষয়টি সুরাহা হবে বা এটি পর্যাপ্ত গ্যাস পাবে বা গ্যাসের সংকট দূর হবে, এটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেমন কিছু বলছে না, পাশাপাশি যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিছু বলতে পারছেন না। যার কারণে যারা সিএনজি চালিত যানবাহনের চালক তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ যানবাহনের সারি, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিশেষ করে যারা সিএনজি চালিত অটোরিকশা যারা পরিচালনা করেন, সেই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন দিয়ে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন, কিন্তু আদৌ কি গ্যাস তারা নিতে পারবেন কি না এটি কিন্তু তারা বলতে পারছেন না। এখানে যারা চালক রয়েছেন তারা যেটি বলেছেন যে এখন থেকে আধা ঘন্টা আগে পর্যন্ত এখানে গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্যাস নিতে চাচ্ছেন তারা কিন্তু সেই প্রেসার গ্যাস লাইনে গ্যাসের প্রেসার না থাকার কারণে তারা 100 থেকে 200 টাকার বেশি কেউই গ্যাস নিতে পারছেন না। এখন বিদ্যুৎ না থাকার কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে এই যে শুধু যানবাহনের চালক যারা রয়েছেন গ্যাসের জন্য যে সংকটে রয়েছেন বিষয়টি এমন নয়। এই ময়মনসিংহ অঞ্চলের বিশেষ করে ভালুকা ত্রিশাল এলাকার যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে, কলকারখানা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে, কেউ বিকল্প হিসেবে বিদ্যুতে পরিচালনা করছেন। পাশাপাশি বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং বাসাবাড়িতেও থেমে থেমে গ্যাস পাওয়া যাচ্ছে। সকালে পাওয়া গেলে দুপুরে পাওয়া যায় না, দুপুরে পাওয়া গেলে বিকেলে পাওয়া যায় না। সব মিলিয়ে কিন্তু যানবাহন চালকরা যেমন সংকটে রয়েছেন, বাসাবাড়িতে যারা রান্নাবান্নার কাজ করেন গ্যাসে তারাও সংকটের মধ্যে রয়েছেন, এবং এই অঞ্চলের যারা শিল্প কলকারখানা মালিক রয়েছেন তারাও কিন্তু সংকটের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। তো সে নানা জায়গায় তৈরি হয়েছে গ্যাস সংকট, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রবাসী অধ্যুষিত সিলেট দ্বিতীয় লন্ডন নামে পরিচিত হলেও দীর্ঘ কয়েক যুগেও গড়ে ওঠেনি বড় কোনো শিল্প প্রতিষ্ঠান। প্রায় 20 লাখের বেশি প্রবাসীর পাঠানো অর্থের বড় একটি অংশ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। ফলে একদিকে যেমন প্রবাসী আয়ের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থানের সুযোগ। সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগ নীতির জটিলতা দূর করা গেলে সিলেটের শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের গ্রাম থেকে শহর, চারদিকে চোখে পড়ে প্রবাসীদের অর্থে নির্মিত দৃষ্টিনন্দন বাড়ি। নকশা আর কারুকার্যে এসব বাড়ি যেন এক একটি প্রাসাদ। সিলেট জেলার বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় রয়েছে এমন শত শত বাড়ি। প্রতিটি বাড়ি বানাতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তবে বছরের অধিকাংশ সময়ই এসব বাড়ি থাকে তালাবদ্ধ।
প্রবাসীরা বলছেন সিলেটে শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা থাকলেও রয়েছে নানান বাধা। সরকারি নিয়মনীতি, অনুমোদন প্রক্রিয়ার জটিলতা এবং বিনিয়োগ পরিবেশের কারণে অনেকেই শিল্পে অর্থ বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি একটা ব্যবসা করতে যাব, সেটার পারমিশন নিতে গেলে এই প্রক্রিয়াটাকে সহজ করতে হবে, এইদিকে সরকারকে মনোযোগ দিতে হবে এবং ইনভেস্ট করার পরে আমি ইনভেস্টমেন্টটা ফিরিয়ে নেওয়ার জন্য মানে এই যে আইনগুলা এগুলো প্রবাসীদের ক্ষেত্রে খুব সহজ রাখতে হবে। বিশ্লেষকদের মতে প্রবাসীদের পাঠানো অর্থের বড় অংশই খরচ হচ্ছে বাড়িঘর নির্মাণ, জমি কেনা সহ অনুৎপাদনশীল খাতে। অথচ এই অর্থ শিল্প ও ব্যবসায় বিনিয়োগ হলে তৈরি হতো নতুন কর্মসংস্থান। ব্যাংকে থাকা প্রবাসী আয়ের বড় অংশও উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে না, ফলে বাড়ছে অলস অর্থের পরিমাণ। যে পরিমাণ আমাদের টাকা আসছে আমাদের সিলেট অঞ্চলের ব্যাংকগুলোতে, এর থেকে আমরা মাত্র 22 থেকে 25% ইউটিলাইজ করতে পারছি, যা কিনা ঢাকা অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে প্রায় 90% তারা ইউটিলাইজ করছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখানকার উদ্যোক্তাগণের ভিতরে অথবা যুবকগণের ভিতরে ঝুঁকি গ্রহণের অনীহা। ওনাদের মাইন্ডসেট কিন্তু ইনভেস্টমেন্ট ওপর এই মাইন্ডসেট থেকে একটু ডিফারেন্টলি চলে গেছে। এটাতে নিয়ে আসতে হবে, ওনাদেরকে কামব্যাক করাইতে হবে যে আমাদের এই বেনিফিট, এই অ্যাডভান্টেজ আমাদের ন্যাশনাল বলেন রিজিওনাল ডেভেলপমেন্টের ইস্যুগুলা নিয়ে আসলে তখনই আসলে ওনারা উদ্বুদ্ধ হবেন। সরকার সংশ্লিষ্টরা বলছেন প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে নীতিগত পরিবর্তন ও জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে প্রবাসী অর্থকে উৎপাদনশীল খাতে আনার চেষ্টা চলছে। আমাদের দেশের অনেকগুলো প্রসিজিওর, এই প্রসিজিওর করতে অনেক দিন চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা এ দায়িত্ব নিব। আপনারা ইনভেস্ট করেন, প্রশাসনিক সব কিছু দায়িত্ব আমরা প্রসেস করে দেব ইনশাআল্লাহ। আমাদের সরকার, বর্তমান সরকার অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তুত। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটের সবচেয়ে বড় শক্তি এর প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ যদি পরিকল্পিতভাবে শিল্প ও কর্মসংস্থানে বিনিয়োগ করা যায়, তাহলে বদলে যেতে পারে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। গুলজার আহমেদ, এখন সিলেট। বঙ্গোপসাগরের মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। দেশের 4 সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে সমুদ্র উত্তাল থাকায় সাগরে যেতে পারছে না উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন, পটুয়াখালী থেকে জসিম পারভেজ এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মুর্শেদ। শুরুতে চলে যাচ্ছি বরগুনায় সুজনের কাছে। সুজন, আজকে আবহাওয়ার কি অবস্থা দেখছেন আর জানাবেন জেলেদের বর্তমান পরিস্থিতি? আসলে সকাল থেকেই কিন্তু একদিকে রোদ, অন্যদিকে কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং মেঘলা আকাশ। এরপর কিন্তু এই যে বরগুনার 3 নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পানিও কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি এই যে আমি রয়েছি বরগুনার বড়ইতলা ফেরিঘাটে, এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু যখন জোয়ারের চাপটা বেড়েছিল, অর্থাৎ এখন কিন্তু ভাটা শুরু হয়েছে, যার কারণে পানিও কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে ফেরিঘাটের গ্যাংওয়ে সড়কেও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গিয়েছিল, যা অর্থাৎ রাস্তার উপরেও কিন্তু 1 থেকে 1.5 ফুট পানি কিন্তু উঠে গিয়েছিল। এখানকার যারা স্থানীয়রা আছেন তারাও কিন্তু বলছেন যে স্বাভাবিক জোয়ারের থেকে 1.5 থেকে 2 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি এবং বৈরী আবহাওয়া, অর্থাৎ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উপকূলের সব থেকে বেশি বেকায়দায় পড়েছে জেলেরা। আমি সকালেই কিন্তু কথা বলেছি বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী। তিনি যেমনটি জানিয়েছেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ এক ধরনের স্থবিরতা চলছে। সমুদ্রে কিন্তু এই 2 সপ্তাহ ধরেই কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে যেতে পারছে না, যার কারণে কিন্তু এই যে মাছের যে সামুদ্রিক মাছের যে সরবরাহ ঘাটতি, সেটি কিন্তু বরগুনার প্রত্যেকটি বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং দামও কিন্তু আকাশ ছোঁয়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু জেলেরা বরগুনায় প্রায় 50,000 বরগুনায় কিন্তু জেলেরা বরগুনায় প্রায় 50,000 জেলে কিন্তু সরকারি নিবন্ধিত জেলে রয়েছে এবং এর বাইরেও কিন্তু আরো
50,000 জেলে রয়েছে, তারা কিন্তু মূলত এই সমুদ্রে এই যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে এই ইলিশের ভরা মৌসুমে তারা মাছ শিকার করতে না পেরে কিন্তু তারা এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তারা কিন্তু ধার দেনা কিংবা অন্যান্য যেসব সমস্যার মধ্যে রয়েছে তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়েছে। জেলেরা বলছেন যে এই যে ভরা মৌসুমে ইলিশ শিকার করতে না পেরেও কিন্তু তারা বেশ বেকায়দার মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আবহাওয়ার পরিস্থিতির আরও খবর জানতে চলে যাব পটুয়াখালীতে জসিম পারভেজের কাছে। জসিম, আবহাওয়া অধিদপ্তর কি বলছে আর কতদিন থাকতে পারে এই অবস্থা? আবহাওয়া অধিদপ্তর এখনও কিন্তু পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং এটি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। এটি উড়িষ্যা গভীর নিম্নচাপটি উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে এবং এর প্রভাবে এর কেন্দ্রে 48 কিলোমিটার কেন্দ্রে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু উপকূলীয় অঞ্চলেও বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন এখানকার যে নদ নদী, আমি আন্ধারমানিক নদের তীরে রয়েছি, এই নদীতে কিন্তু এখন ভাটা চলছে। আর ভাটার সময়ও কিন্তু মনে হচ্ছে যেন নদীতে জোয়ার পানি চলমান রয়েছে, কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে আমরা দেখতে পেয়েছি 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। আর এতে বেড়িবাঁধের বাইরে যে সকল নিম্ন অঞ্চল রয়েছে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং সকাল থেকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেখতে পেরেছি। কিন্তু এখানকার একটি স্বস্তির বিষয় হচ্ছে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তাতে এখানকার যে আমন এবং সবজি চাষি তাদের জন্য ক্ষতিকর নয়, এমনটি চাষিরা আমাদেরকে জানিয়েছে। তবে কৃষি অধিদপ্তরের সজাগ দৃষ্টি এবং যথাযথ পরামর্শের কারণেই কিন্তু কৃষকরা আমন ক্ষেত বীজতলা রক্ষায় কাজ করছেন এবং সবজি ক্ষেত রক্ষায় কাজ করে যাচ্ছেন। এখন কিন্তু ভাটা হলেও নদীতে অনেক পানি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই গভীর নিম্নচাপের প্রভাব কেটে গেলে তারপরে কিন্তু আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সংখ্যার কথা তারা প্রকাশ করেছে। তো ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে যে আমন চাষি রয়েছে তারা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে পড়বেন, এমনটি জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। আর এছাড়া যে অন্যান্য যে বৈরী আবহাওয়ার কারণে যে বঙ্গোপসাগরে যে সকল মাছ ধরার ট্রলার ছিল অধিকাংশ ট্রলারই কিন্তু এখন মৎস্যবন্দর আলিপুর, মহিপুর এবং শিববাড়িয়া নদে আশ্রয়ে রয়েছে এবং এছাড়া একই সঙ্গে যে রাঙাবালি সহ অন্যান্য আশপাশে যে উপকূলীয় যে সকল মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে। একই সঙ্গে যে যখন সাগর এবং নদী উত্তাল থাকে তখন কিন্তু উপকূলীয় অঞ্চলের যে শ্রমিক শ্রেণীর মানুষ যারা শ্রম বিক্রি করে তারা কিন্তু বেকায়দায় পড়ে যায়। তেমনি এবছর কিন্তু বর্ষা মৌসুম শুরু থেকেই ধারাবাহিক বৈরী আবহাওয়ার কারণে যে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অর্থ কষ্টে ভুগছেন, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও জানিয়েছে এই গভীর নিম্নচাপ কেটে গেলে ভারী বর্ষার সংখ্যার কথাও জানিয়েছে। ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর পর এবার চলে যাব কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি জানতে মুর্শিদের কাছে। মুর্শিদ, আজকে সাগরের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কক্সবাজারে এখনও 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল খুবই উত্তাল রয়েছে এবং গতকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কক্সবাজার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সমুদ্র উপকূল খুবই উত্তাল রয়েছে। বিশেষ করে যখন কোনো দুর্যোগ বা লঘুচাপের খবর আসে তখন এই অঞ্চলের মানুষের মাঝে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ কক্সবাজার উপকূলে হাজার হাজার মানুষ আছেন যারা সমুদ্রকে ঘিরে তারা জীবন জীবিকা পার করেন। সেক্ষেত্রে তাদের জীবিকায় ধস নামে। বিশেষ করে যে ট্রলার রয়েছে, মাছ ধরার যে মৎস্যজীবী মানুষরা রয়েছেন তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগর থেকে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু কক্সবাজার উপকূলে ফিরে এসেছে এবং জেলেদের সাথে কথা বলেছে এবং মৎস্য অধিদপ্তরের যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন এই মাসে প্রায় 28 দিনের মধ্যে প্রায় 17 দিনই বৈরী আবহাওয়ার কারণে তারা সমুদ্রে নানা আতঙ্কের মধ্যে কাটিয়েছেন এবং মাছ
মাছ পর্যাপ্ত মাছ পায়নি। সেক্ষেত্রে কক্সবাজারে আমরা দেখেছি বিভিন্ন বাজার থেকে শুরু করে যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে একেবারে মাছের সংকট রয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এবং যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাব কিন্তু কক্সবাজারে মোটামুটি পড়তে শুরু করেছে। আমরা সেটি দেখতে পাচ্ছি, গতকাল রাতেও ভারী বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকেও কখনো মাঝারি কখনো ভারী এমন বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জোয়ারের পানি সেগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এখানে যে জিও ব্যাগ রয়েছে সেগুলোও কিন্তু তীরে আছড়ে পড়ছে, এমন একটি পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার উপকূলে কুতুবদিয়া, মহেশখালী সহ যে উপকূল অঞ্চলে যে জেলেগুলো রয়েছে তাদের সাথেও আমরা কথা বলছি। সেখানে মাঝিমাল্লা যারা আছেন তারা বলছেন যে তাদের নানা সংকট এবং নানা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই পুরো মাস জুড়ে। সেক্ষেত্রে কক্সবাজারে তীব্র সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। যেহেতু বৈরী আবহাওয়া, সেক্ষেত্রে নানাভাবে এখানকার যারা জীবিকা নির্বাহ করে কক্সবাজার সমুদ্রকে ঘিরে, বিশেষ করে সমুদ্র উপকূলে যে পর্যটককে ঘিরে যে ব্যবসা বাণিজ্য সেগুলোতে কিন্তু ধস নেমেছে। সব মিলিয়ে বলা যায় যে এই বৈরী আবহাওয়াতে নানাভাবে কক্সবাজারের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আয় উপার্জন করে থাকে তারা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে সমুদ্র উপকূল রয়েছে সেটি খুবই উত্তাল রয়েছে। এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং কক্সবাজারের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবারও ভারী বৃষ্টি হতে পারে। এ নিয়ে ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। বগুড়ায় ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে 31 আগস্ট। যদিও এর মধ্যে পূরণ হয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রা, কেনা হচ্ছে উদ্বৃত্ত ধানও, তবে চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শেরপুরের খাদ্য গুদাম থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ধান কেনার লক্ষ্যমাত্রা তো পূরণ হয়েছে, তো এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আর জানাবেন চাল সংগ্রহ কার্যক্রম নিয়েও? হ্যাঁ অ্যানি, আপনি জানেন যে বোরো মৌসুমে যে ধান চাল সংগ্রহ অভিযান সেটি কিন্তু মে মাস থেকে শুরু হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু 31 আগস্ট পর্যন্ত চলবে। তবে ইতিমধ্যে বগুড়াতে যে 17,771 মেট্রিক টন যে ধান কেনার কথা, সেখানে উদ্বৃত্ত ধান কেনা হয়েছে। সেখানে 27,997 মেট্রিক টন ধান কিন্তু কেনা হয়েছে এর মধ্যে, অর্থাৎ এখানে 157% ধান কেনা হয়েছে। আর এই ধানটি বেশি কেনার কারণটি সেটা হলো এবারে ধানের দাম মোটামুটি একটু কম ছিল। সরকারের যে দাম নির্ধারণ করেছিল 1440, সেখানে কিন্তু 1300 টাকার মধ্যে ধান পাওয়া গেছে হাট বাজারে। এই কারণে কৃষকরা কিন্তু ধান দিতে আগ্রহী হয়েছে সরকারি খাদ্য গুদামে। এই জন্য ধান সংগ্রহ পুরা মাত্রা হয়েছে এবং উদ্বৃত্ত ধানও কেনা হয়েছে, কারণ কোনো অঞ্চলে ধান কেনা কম হয়েছিল সেই ধানটি কিন্তু এখানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিনেছে। আর চালের কথা যদি বলি, এখানে 76,000 মেট্রিক টন চাল কেনার কথা ছিল, সেখানে 61,000 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে কেনা হয়েছে। যেহেতু আরও 1 মাস সময় আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে চালের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার খাদ্য বিভাগ। আর এখানে যে চালকল মালিকরা যেটি বলছে, তারা যদি দাম 1 টাকা কিংবা আরও 50 পয়সা বেশি হতো প্রতি কেজিতে, তাহলে হয়তো তাদের এই চালটা দিতে আরও সাশ্রয়ী বোধ করতেন মিল মালিকরা। আর এখানে যদি বলি, সেখানে চাল এখানে কেনা হচ্ছে 50 টাকা কেজি ধরে এবং ধান হলো 1440 টাকা মন ধরে কিন্তু ধান কেনা হচ্ছে। সেক্ষেত্রে এখানে ধানের লক্ষ্যমাত্রা যেমন পূরণ হয়েছে, চালের লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটি বলছেন এখানে খাদ্য কর্মকর্তারা। আর হাট বাজারে যে চালের দাম এবং ধানের দাম সেটি কিন্তু এখনও সহনীয় মাত্রা রয়েছে, অর্থাৎ কৃষক এবং ব্যবসায়ী দুজনেরই একটি অনুকূল পরিবেশ রয়েছে। কারণ এবারে সরকারের যে নীতি ছিল সেই নীতিতে কিন্তু অনেকটা এখানে একটু সন্তুষ্ট মিল মালিক এবং এখানকার ধান যে কৃষক তারা কিন্তু সন্তুষ্ট। ফলে এখানে ধান চাল কেনার কোনো অসুবিধা হয়নি এবং সামনে যে আরও আমনের যে এখানে জমিতে ধান লাগানো সেটাও কিন্তু শুরু হয়েছে। তো এই ছিল এ নিয়ে আমার কাছে বগুড়াতে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 108 জনে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন বিভাগের হাম পরিস্থিতি নিয়ে, আর হামের উপসর্গে আজ কেউ মারা গিয়েছে কিনা জানাবেন। দেখুন, বিগত 2-3 দিনের কথা যদি বলি, সেক্ষেত্রে হামের যে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। অর্থাৎ গতকালকে এবং আজকে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, যদিও এর আগে 2 জন শিশুর মৃত্যু হয়েছিল। তা নিয়ে সর্বমোট জানুয়ারি থেকে এই পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সহ অন্যান্য যে বিভাগের যে হাসপাতালগুলো আছে সেখানে প্রায় 108 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও সবাই আসলে নিশ্চিত হাম রোগে আক্রান্ত ছিলেন না, যেটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে গত 24 ঘন্টায় সন্দেহজনকভাবে নতুন ভর্তি হয়েছেন এখানে 38 জন। সেটি সন্দেহজনকভাবে তাদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, পরবর্তীতে পরীক্ষণের মাধ্যমে আসলে জানা যাবে। তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বর্তমান হাসপাতালে বহির্ভূত যে সন্দেহজনক রোগীর সংখ্যা সিলেট বিভাগে আছে 278 জনের মতো, এবং এই ক্ষেত্রে 12 জন হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 13 জন হচ্ছে রাগিব রাবে মেডিকেল কলেজ হাসপাতালে, ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স সহ অন্যান্য যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অন্যান্য রোগী ভর্তি রয়েছেন। তো এই পর্যন্ত যে রোগীদের মৃত্যু হয়েছে সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, এখন আগের তুলনায় চিকিৎসা ব্যবস্থা অনেকটি ভালো আছে এবং এখানে তাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসকও নিয়োজিত রয়েছেন। শুধুমাত্র এই যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল নয়, বরং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও 2টি ওয়ার্ড সেখানে ডেডিকেটেড করে রাখা হয়েছে। তবে হাসপাতালের যে পরিচালক যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বিগত 2-3 মাসের তুলনায় এই চলতি মাসে তুলনামূলকভাবে সিলেটে যে পরিমাণ হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল তার তুলনায় কিছুটা কমে আসছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে তারা তাদের প্রশাসনিক যে তদারকি সেটি কার্যক্রম তারা চলমান রেখেছেন। পাশাপাশি যারা টিকা গ্রহণ করেনি সে সকল শিশুদের টিকার আওতায় নিয়ে আসার জন্য এখনও তারা কাজ করে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তবে যে সকল শিশুরা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের এই হামের পাশাপাশি অন্যান্য রোগও তাদের শরীরে বিদ্যমান ছিল, যার কারণে হয়তো বা শেষ পর্যন্ত তারা রক্ষা করতে পারেননি। তো এই হচ্ছে সিলেটের হামের যে সর্বশেষ অবস্থায়। বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত প্রায় 52 কোটি টাকার মাদক ধ্বংস করবে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়ন। কুমিল্লা কোটবাড়ি ব্যাটালিয়নের কার্যালয়ে জব্দকৃত মাদক ধ্বংস করা হবে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মাদক ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর আজকের এই কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। এরই মধ্যে এই যে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করছেন এখানকার যিনি প্রধান অতিথি রয়েছেন সরাইল রিজিয়নের কর্মকর্তা। আমরা এখানে জেনেছি যে প্রায় 52 কোটি টাকার যে মাদক দ্রব্য সেটি ধ্বংস করা হবে। এটি মূলত গত 3 বছরে যে সকল জব্দ বিভিন্ন এলাকা যে সীমান্ত পথে যে জব্দ হয়েছিল এই জব্দকৃত মালামালে হচ্ছে যে আজকে জব্দ করবে। এখানে মূলত 10 বিজিবি এবং 60 বিজিবি ব্যাটালিয়নের 2টি ব্যাটালিয়নের জব্দকৃত মালামাল। একই সঙ্গে আমরা দেখেছি এখানে যে সকল মালামাল আটকের সময় কিংবা জব্দের সময় যে সকল চোরাকারবারিরা জড়িত ছিলেন তাদেরকেও আটক করা হয়েছিল বিভিন্ন সময়। তাদেরকেও এখানে আসলে সংখ্যাটা তারা এখনও না বললেও তাদেরকে উপস্থিত করবেন কিছু যারা আটককৃত ব্যক্তি রয়েছেন। আমরা এখানে কথা বলেছি, তারা বলছেন যে এখানে গাঁজা, ইয়াবা থেকে শুরু করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের যে মাদকদ্রব্য রয়েছে, বিশেষ করে ফেন্সিডেল, এরপরে স্কাপ সিরাপ, বিয়ারের বোতল এবং কেন 2টি রয়েছে, হুস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন যৌননাশক যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো একই সঙ্গে সিগারেট রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের জর্দা রয়েছে, বিড়ি রয়েছে। একই সঙ্গে হচ্ছে ইয়াবার মধ্যে রয়েছে যে ভারত এবং মিয়ানমারের যে থেকে দেশগুলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে যে বাংলাদেশে প্রবেশ করেছে বা কুমিল্লা থেকে যাওয়ার পথে সীমান্ত এলাকা দিয়ে সেগুলো জব্দ করা যে সকল মাদকদ্রব্য ধ্বংস করেছেন সেগুলো এখানে রাখা হয়েছে। আমরা দেখেছি এখানে তারা নানানভাবে সাজিয়েছেন এই যে মাদকদ্রব্যগুলো, বিশেষ করে হচ্ছে ফেন্সিডিলের পরিমাণটাই বেশি। যে এই যে প্রায় 52 কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে, এই সেক্ষেত্রে তাদেরকে আমরা বলেছি
যে এত বিশাল সংখ্যক মাদক প্রতি বছর বা 2 বছর পর যে আপনারা ধ্বংস করছেন, কিন্তু তারপরেও সেগুলো কেন এই যে চোরাকারবারিরা এবং কিন্তু চোরাকারবারিরা যে মাদক তারা বা কুমিল্লার যে ট্রানজিট পয়েন্টগুলো বিভিন্ন জায়গা দিয়ে তারা কুমিল্লায় এনে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, সেগুলো কেন আটক করা যাচ্ছে না? তারা বলছেন যে এখানে যে সকল বিজিবি সদস্য সীমান্ত এলাকায় তারা পাহারা দিয়ে থাকেন, এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তারা তাদের লক্ষ্য অনুযায়ী সে রিকভারি এটা করতে পারেন না। একই সঙ্গে হচ্ছে যে যারা মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত এবং বিভিন্ন চোরাই পণ্যের সঙ্গে জড়িত ভারত থেকে বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে এনে বাংলাদেশে মালামাল পাচার করে থাকেন, সে সকল ব্যক্তিদেরকে আসলে ধরা যায় না। মূলত হচ্ছে তারা বলছেন যে তাদের কিছু অসাধু বিজিবি সদস্যের কারণে কিন্তু সেগুলো করা যায় না। আমরা ইতোমধ্যে তারা উদ্বোধন শুরু করেছেন। এখানে জেলা প্রশাসক রয়েছেন, কুমিল্লা 10 ব্যাটালিয়নের কর্মকর্তা রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, কুমিল্লার 60 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। তাদের উপস্থিতিতে ভাঙ্গা হচ্ছে এই মাদক দ্রব্যগুলো। এখানে আমরা প্রথম দিকে যে মালামালগুলো ধ্বংস করা হচ্ছে এগুলো হচ্ছে যে ফেন্সিডিল। এই মাদক দ্রব্যগুলোর ধ্বংসের পরে সেগুলো হচ্ছে যে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তো আমরা এখানকার আসলে বিজিবির 10 বিজিবি ব্যাটালিয়নের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে কুমিল্লা থেকে ফেনী 10 ব্যাটালিয়নের, একই সঙ্গে হচ্ছে যে কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জ পর্যন্ত যে সীমান্ত এলাকা রয়েছে সেটি হচ্ছে সুলতানপুর এলাকা। তবে তারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন যাতে ভবিষ্যতে এই রিকভারিটা আরও বাড়া যায়, মাদক চোরাচালান রোধে তারা কাজ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় মাদক ধ্বংস কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। গত জুনে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 7,000 মেট্রিক টন ডিজেল এলেও জুলাই মাসে এক ফোঁটাও তেল আসেনি দেশে। ফলে উত্তরাঞ্চলের 10 জেলার জ্বালানি তেলের চাহিদা সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের পার্বতীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, বর্তমানে যে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে এতে পুরোপুরি চাহিদা পূরণ হচ্ছে কিনা জানান। ঠিক এই মুহূর্তে আপনি জানেন যে আমনের যে মৌসুম চলছে এবং কৃষি বিভাগ এবং যেখান থেকে তেল সরবরাহ করা হয় দুইজনই বলছেন যে এই জুলাই মাসে কিন্তু ডিজেলের চাহিদা সর্বোচ্চ, অর্থাৎ কৃষি এবং পরিবহন খাতে ডিজেলের যে চাহিদা সেটি জুলাই মাসে দিনাজপুরের এখানে কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ যদি বলি যে দিনাজপুরে এই যে ডিপো সেখানে পদ্মা, মেঘনা, যমুনা 3টি যে অপারেটর আছে, 3 জনেরই চাহিদা বলা যায় যে প্রায় 3,30,00,000 লিটার এই ঠিক জুলাই মাসে। এখন পর্যন্ত তারা বলছেন যে মোটামুটি সবই চলে গেছে, কিন্তু যেটি চিন্তার যে কারণ যে আপনি জানেন যে গত এপ্রিল মাসে কিন্তু এই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে পাইপলাইন, এখানে এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু এপ্রিল মাসে 25,000 মেট্রিক টন তেল এসেছে এবং সেটি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ থেকে চাহিদা দেওয়া হয়েছিল 8,000 মেট্রিক টন, কিন্তু সেটি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে হয়তো এই মাসে এটি পাওয়া যাবে না বলে তারা জেনেছেন। এবং এখান থেকে তাদের সাথে যোগাযোগও করা হয়েছিল ভারতের যে নুমালীগড়, সেখানে তারাও কিন্তু সেখান থেকে খুব একটা যে পজিটিভ কিছু বলছেন সেরকম কিছু নয়। এর বাইরে যদি বলি যে আপনার জানেন সৈয়দপুরে একটি ডিজেল চালিত পাওয়ার স্টেশন আছে, সেখানে যে প্রতি মাসের যে 3,000 মেট্রিক টনের যে চাহিদা সেটি সেখান থেকে সরবরাহ করা হবে বলে তারা বলছেন। এখন পর্যন্ত আপনার 6 মাসে এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু তেল এসেছে প্রায় 75,000 মেট্রিক টন। আপনি জানেন যে ভারত বাংলাদেশের এই ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে যে চুক্তি, সেখানে ঠিক এই বছরে কিন্তু 1,80,000 মেট্রিক টন তেল আসার কথা। যদি মাঝামাঝি যদি বলি তাহলে জুন মাস পর্যন্ত আমাদের 90,000 মেট্রিক টন তেল আসার কথা, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। অর্থাৎ প্রায় চাহিদার যে অর্ধেক তার থেকেও কিন্তু 15,000 মেট্রিক টন কিন্তু কম তেল করা হয়েছে। আগামীতে কি হবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের তরফ থেকে পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু অনেকটা আশাবাদী যে তারা
তেল পাবেন। এর বাইরে যদি বলি যে আপনার এই তেল এখান থেকে কিন্তু পার্বতীপুরের যে রেল হেড অয়েল ডিপো এখান থেকে কিন্তু তেল সরবরাহ করা উত্তরের 8 থেকে 9টি জেলায়। এখান থেকে যে তেল সেটি কৃষিতে অনেকটা ঘাটতির সম্ভাবনা আছে বলে বলছেন। তো এই ছিল এনি দিনাজপুরের পার্বতীপুর থেকে তেল হেড ডিপোর সর্বশেষ খবর। সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস এখন শুধুই স্মৃতি। একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চলে মুখরিত এই কারখানা সচল রেখেছিল এই অঞ্চলের অর্থনীতির চাকা, কিন্তু নানা সংকট ও অব্যবস্থাপনায় দীর্ঘ 19 বছর ধরে বন্ধ রয়েছে মিলটি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ। পরিত্যক্ত এই চত্বর এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে আবারও চালু করা হোক ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠান। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। যেখানে একসময় দিনরাত ঘুরত উৎপাদনের চাকা, শ্রমিকের ব্যস্ততায় মুখর থাকত পুরো এলাকা, সেই জায়গায় এখন নেমেছে নীরবতা। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন আর মরিচা ধরা যন্ত্রপাতি। স্থানীয় তাঁত শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে 1966 সালে প্রায় 23 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস। পরবর্তীতে 1972 সালে জাতীয়করণের পর বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসির অধীনে দীর্ঘদিন উৎপাদনে ছিল প্রতিষ্ঠানটি। একসময় এই মিল ছিল সিরাজগঞ্জের অন্যতম বড় কর্মসংস্থানের কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে আধুনিকায়ন না হওয়া, পুরনো যন্ত্রপাতি, কাঁচামাল সংকট ও আর্থিক অব্যবস্থাপনায় ধীরে ধীরে লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ব্যাংক ঋণ সহ নানা দেনার চাপে 2060 সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় মিলের উৎপাদন। মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। মিল বন্ধের প্রায় 2 দশক পার হলেও অনেক শ্রমিক এখনও পাননি তাদের পাওনা টাকা। কেউ কেউ পাওনার অপেক্ষায় জীবন পার করেছেন, আবার অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। এই মিলটা খুব জাঁকজমক ছিল, মিল যখন চালু ছিল খুব জাঁকজমক ছিল। হ্যাঁ, আমরা 800 সাড়ে 800 শ্রমিক কর্মচারী কাজ করে গেছি। অনেক কর্মজীবী পেশাজীবী লোক ছিল যারা এখন বেকারত্ব জীবনযাপন করতেছে, অসহায়ত্ব জীবনযাপন করতেছে। যদি এই মিলটা আবার পুনরায় আবার চালু করত, হাজারো বেকার সংস্থা এদেরকে কর্মসংস্থান হইতো। স্থানীয় ব্যবসায়ীদের মতে সরকারি বা বেসরকারি উদ্যোগে আধুনিকায়নের মাধ্যমে মিলটি পুনরায় চালু করা গেলে একদিকে যেমন তাঁত শিল্পের কাঁচামালের সংকট কমবে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তাঁত রিলেটেড কোনো কিছু করলে, নতুন আঙ্গিকে আধুনিক রূপে করলে সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে এবং আমাদের পণ্য তৈরি হবে। এই পণ্য তৈরি করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে। এদিকে প্রাইভেট সেক্টরের বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে নীতিগত সহায়তার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। গত নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বলেছিল বন্ধ পাটকল বা টেক্সটাইল মিল বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা নতুন করে চালু করব। আমাদের মন্ত্রণালয় থেকে যদি নীতিগত কোনো সহায়তা, যে কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হয়, আমরা প্রাইভেট সেক্টরকে আমরা উৎসাহ করি এবং সহযোগিতা প্রদান করি। সদিচ্ছা আর আধুনিকায়নের অভাবে একটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে তার এক জীবন্ত উদাহরণ সিরাজগঞ্জ কটন অ্যান্ড স্পিনিং মিল। স্থানীয়রা বলছেন, লোকসানের গণ্ডি পেরিয়ে আবারও সরকারি উদ্যোগে মিলটি চালুর ব্যবস্থা করা গেলে স্থানীয় তাঁতিদের সুতোর চাহিদা যেমন পূরণ হবে, তেমনি সচল হবে এই অঞ্চলের অর্থনীতির অবরুদ্ধ চাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। এছাড়া এখন জনপদের আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।